আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করছি প্রত্যেকেই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। তোমাদের পরিবারের সকলেই ভালো আছে। যেহেতু করোনার যে নতুন ঢেউটা আবার ফিরে আসছে, তো আশা করছি তোমরা প্রত্যেকেই আবার সে আগের মতোই স্বাস্থ্যবিধি, সামাজিক দূরত্ব সব কিছু মেনে গৃহে অবস্থান করছো অথবা চলাফেরা করছো। তো আমি রুমান আক্তার, প্রভাষক হিসাব বিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। আমার আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আজকে তোমাদেরকে পড়াবো ইন্ট্রোডাকশন টু বিজনেস, এই কোর্সটির চ্যাপ্টার 10 অর্থাৎ ইন্টারন্যাশনাল ট্রেড সম্পর্কে। তো ইন্টারন্যাশনাল ট্রেড সম্পর্কে আমরা আসলে অনেকগুলো ক্লাস নিয়েছি। আজকে আমার আলোচনার টপিক হচ্ছে নাফটা এবং কাফটা। তো নাফটাটা কি? নাফটা হচ্ছে নর্থ আমেরিকান ফ্রি ট্রেড এগ্রিমেন্ট। দেখো, বর্তমান বিশ্বে যে অর্থনৈতিক জোটগুলো সফল হয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে নাফটা। ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার এবং সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে যখন কোল্ড ওয়ার শুরু হলো, সে সময় থেকেই মূলত অনেকেই এই অর্থনৈতিক জোট গঠনের চিন্তা করছিল। বিশেষ করে আঞ্চলিক অর্থনৈতিক জোট গঠনের উপর সবাই জোর দিচ্ছিল। তো স্নায়ু যুদ্ধোত্তর যে পরিস্থিতিটা ছিল, সেই পরিস্থিতির কারণেই মূলত ধীরে ধীরে বেশিরভাগ অর্থনৈতিক জোটগুলো প্রতিষ্ঠিত হয়। তার মধ্যে অন্যতম হচ্ছে নাফটা। 1988 সালে প্রথম যুক্তরাষ্ট্র এবং কানাডা তাদের বাণিজ্য উদারীকরণ করার জন্য মূলত একটা চুক্তিতে আবদ্ধ হয়। সেই চুক্তিটি কার্যকর হয় 1989 সালের 1 জানুয়ারি থেকে। তো এর ধারাবাহিকতায় পরবর্তীতে মেক্সিকো তাদের সাথে ইনক্লুড হয় এবং তারা তাদের বাণিজ্যের গতিবিধিকে একটি মুক্ত বাণিজ্যে রূপদানের জন্য মূলত একটি চুক্তিতে আবদ্ধ হয় 1993 সালে, যেটির নাম নাফটা, এবং এটি কার্যকর হয় 1994 সালের 1 জানুয়ারি থেকে। তাহলে নাফটা কার্যকর হলো 1994 সালের 1 জানুয়ারি থেকে। এবং এই যে নাফটা, এটা মূলত কয়েকটি দেশের মধ্যে হলো? 3টি দেশ, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো। তো এই 3টি দেশ নিয়ে একটি অবাধ মুক্ত বাণিজ্য অঞ্চল এবং বাণিজ্যিক জোট গঠন করা হলো, যেটা বর্তমান বিশ্বের অন্যতম সফল এবং বৃহত্তর অর্থনীতির প্রতীক। তো এবার আসি আমি এই যে নাফটা সম্পর্কে আমি বলছি। নাফটা চুক্তির মেইন কন্টেন্টগুলো কি ছিল দেখো, আমি বোর্ডে লিখে রেখেছি। প্রথমে তাদের যে চুক্তির কন্টেন্টের প্রধান যে বিষয়টি ছিল সেটি ছিল অ্যাবলিশন অফ ট্যারিফ, অর্থাৎ তাদের যে বাণিজ্য চুক্তিটি ছিল সেই চুক্তি অনুযায়ী চুক্তি কার্যকর হওয়ার তারিখ হতে পরবর্তী 10 বছর পর্যন্ত তারা কিন্তু তাদের যে মানে আমদানি রপ্তানিকৃত পণ্য রয়েছে এই 3টি দেশের মধ্যে, তার 99% পণ্যের জন্য সকল ধরনের শুল্ক মাফ করবে। অর্থাৎ তাদের যে আভ্যন্তরীণ এই 3 দেশের মধ্যে যে পণ্যগুলো আমদানি রপ্তানি করা হচ্ছে তার শুল্ক কিন্তু তারা কি করছে, মওকুফ করে দিচ্ছে। মানে 1994 সালের 1 জানুয়ারি থেকে পরবর্তী 10 বছর পর্যন্ত। তো এরপরে দেখো বলা হয়েছে কি, ক্রসিং বর্ডার বাই ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস, অর্থাৎ আর্থিক প্রতিষ্ঠান দ্বারা সীমান্ত ক্রস করা। মানে হচ্ছে কি, আর্থিক প্রতিষ্ঠানগুলো এক দেশ থেকে আরেক দেশে গিয়ে বিনিয়োগ করতে পারবে। 2007 সালের পর থেকে মেক্সিকোর যে অর্থবাজার রয়েছে সেই অর্থবাজারে আমেরিকান এবং কানাডীয় বিনিয়োগকারীগণ বিনিয়োগ করতে পারবে। এ মর্মেও কিন্তু মানে শর্ত ছিল সেই নাফটা চুক্তির মধ্যে। এরপরে দেখো লেখা হয়েছে প্রোটেকশন অফ ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস, অর্থাৎ প্রত্যেকটি দেশের তো নিজস্ব কিছু সৃজনশীল ওয়ার্ক থাকে। প্রত্যেকটা সৃজনশীল ওয়ার্ককে অবাধে অন্য দেশকে দেওয়া যাবে না। সেক্ষেত্রে তারা কিন্তু তাদের যে সংরক্ষণ নীতিমালা সেটা তারা কাজে লাগাতে পারবে। অর্থাৎ তাদের যে ইন্টেলেকচুয়াল প্রপার্টিগুলো রয়েছে সেগুলোকে তারা সংরক্ষণ করার জন্য নীতিমালা প্রণয়ন করতে পারবে এবং সেগুলোকে তারা কার্যকর করতে পারবে। মানে এগুলো অবাধ নয়। এরপরে দেখো লেখা হয়েছে রিমুভাল অফ রেস্ট্রিকশন অন ডাইরেক্ট ফরেন ইনভেস্টমেন্ট। এখানে বলা হয়েছে যে অন্য দেশে বিনিয়োগের ক্ষেত্রে কোনো ধরনের বাধা নিষেধ থাকবে না। অর্থাৎ এক দেশ থেকে আরেক দেশে বিনিয়োগের ক্ষেত্রে যে বাধা নিষেধগুলো কাজ করে সেই বাধা নিষেধগুলোকে অপসারণ করা হবে।
যেটা একটু আগে বলছিলাম যে কানাডা এবং মেক্সিকোর যে বিনিয়োগকারীগণ আছে তারা কানাডা এবং আমেরিকার যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে বিনিয়োগকারীগণ আছে তারা মেক্সিকোতে যেমন বিনিয়োগ করতে পারবে, তেমনি ধরো কানাডা এবং মেক্সিকোর বিনিয়োগকারীগণ আমেরিকাতে বিনিয়োগ করতে পারবে, আবার আমেরিকা এবং মেক্সিকোর বিনিয়োগকারীগণ কানাডায় বিনিয়োগ করতে পারবে। অর্থাৎ এখানে এক দেশের বিনিয়োগকারীগণ অন্য দেশে বিনিয়োগ করতে পারবে এবং সেখানে যে সকল বাধা আছে সেগুলো অপসারণ করা হবে। এরপরেরটা বলা হয়েছে স্পেশাল প্রোটেকশন ফর সেম সেক্টর, যেমন একই জাতীয় পেশার ক্ষেত্রে এখানে কিন্তু তারা প্রোটেকশন বা সংরক্ষণ বা প্রতিরোধ ব্যবস্থা নিতে পারবে, সেটা যানবাহনের ক্ষেত্রে হোক বা খাদ্যপণ্যের ক্ষেত্রে হোক, যে কোনো ক্ষেত্রেই হোক, এগুলো কিন্তু তারা প্রোটেকশনের ব্যবস্থা নিতে পারবে। মানে প্রত্যেকটা দেশের পণ্যের অবশ্যই কোয়ালিটি, তাদের কোয়ান্টিটি, কোয়ালিটি বা আমরা যদি বলি উৎপাদন বা সব কিছুই কিন্তু আলাদা। তার মানে এখানে যদি সেম জিনিস বা সেম প্রাইস ধার্য করতে বলা হয় সেটাই তো পারবে না, তাই না? সেজন্যই বলা হয়েছে যে স্পেশাল প্রোটেকশন ফর সেম সেক্টর। এরপরে দেখো লেখা আছে 6 এনভায়রনমেন্টাল প্রোটেকশন রুলস। তো এনভায়রনমেন্টাল প্রোটেকশন রুলস এখানে আরো একটা জিনিস আছে, সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড। অর্থাৎ প্রত্যেকটা পণ্যের ক্ষেত্রে, প্রত্যেকটা পণ্যের যে মান, সেই মানের ক্ষেত্রে তাদেরকে কিন্তু যে চুক্তি অনুযায়ী যে মান নির্ধারণ করে দেওয়া হচ্ছে, বৈজ্ঞানিকভাবে যে মানগুলো রয়েছে সেই মানগুলোকে ফলো করে তৈরি করতে হবে। মানে এখানে একটা প্রোডাক্টের উৎপাদনের ক্ষেত্রে যে বিধিনিষেধগুলো দেওয়া রয়েছে চুক্তি অনুযায়ী, এবং বৈজ্ঞানিকভাবে, শুধু চুক্তি অনুযায়ী না, বৈজ্ঞানিকভাবে যে বিধিনিষেধগুলো দেওয়া হয়েছে সেগুলো কিন্তু ফলো করে প্রোডাক্টকে উৎপাদন করতে হবে। আমি যদি একটা উদাহরণ দিই তাহলে বুঝতে পারবে। যেমন ধর খাদ্যপণ্য বা শিশু খাদ্য, যেহেতু এটা সেন্সিটিভ ইস্যু, তাহলে শিশু খাদ্যের জন্য অবশ্যই ওটা কি পরিমাণ ঠান্ডার মধ্যে রাখতে হবে, বা কি পরিমাণ কোয়ান্টিটির ভিতরে কি পরিমাণ বায়ু থাকতে হবে, ভ্যাকুয়াম হবে না এটা ওপেন পট হবে, মানে অনেক কিছুই আছে যেটা বৈজ্ঞানিকভাবে নির্ধারণ করা থাকে যে ওইটা বাচ্চাদের জন্য যাতে জীবাণুমুক্ত অবস্থায় এবং মানে সুখাদ্য অবস্থায় যাতে তারা পেয়ে থাকে সেজন্য। তার মানে ওই মানগুলোকে কিন্তু এখানে করতে হবে, মেনটেন করতে হবে, মানে স্ট্যান্ডার্ড মেনটেন করে প্রোডাক্টকে উৎপাদন করতে হবে এবং বাজারজাত করতে হবে। এরপরে দেখো বলা হয়েছে যে ফরমেশন অফ কমিশন ফর অবজারভেশন, এখানে পর্যবেক্ষণ কমিটি গঠন। দেখো পৃথিবীতে পরিবেশটা কিন্তু অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিষয়। সেই পরিবেশকে রক্ষা করার জন্য এবং পরিবেশকে রক্ষা করেই যাতে শিল্প কারখানা স্থাপন করা হয়, পণ্যদ্রব্য উৎপাদন করা হয়, সে বিষয়ে যেমন নজর রাখতে হবে, তেমনি মানুষের জন্য উপযোগী পরিবেশে উপযুক্ত প্রোডাক্ট উৎপাদন করা, সেই সাথে হচ্ছে ধরো শিশু শ্রম, তারপর ন্যূনতম মজুরি, এই বিষয়গুলো দেখাটাও কিন্তু এই বাণিজ্য চুক্তির অন্যতম একটি বিধান বা শর্ত ছিল। এবং এ কারণে দুটো আলাদা আলাদা কমিশন গঠন করা হয়েছে, যা দেখবে যে সদস্য দেশগুলোর মধ্যে কেউ এই বিষয়গুলোকে লঙ্ঘন করছে কিনা, এই বিধানগুলোকে লঙ্ঘন করছে কিনা। যদি লঙ্ঘনকারী দেশ হয় তাহলে কিন্তু তাদেরকে 6 মাসের নোটিশে প্রত্যাহার করা হতে পারে, অথবা তাদের জরিমানা ধার্য করা হতে পারে। এবং এই যে পর্যবেক্ষণ করা, এই পর্যবেক্ষণ করার জন্য কিন্তু দুটো আলাদা কমিশন গঠনের বিধান রয়েছে এই চুক্তিতে। এরপরে দেখো বলা হয়েছে যে উইথড্রয়াল অফ মেম্বারশিপ। ধরো কোনো সদস্য যদি চায় যে তারা তাদের স্বার্থগত কারণে ছেড়ে দিবে এই জোট বা বাণিজ্য চুক্তি নাফটা, তাহলে তারা 6 মাস পূর্বে নোটিশ দিবে এবং নোটিশ দিয়ে তারা কিন্তু এই চুক্তি থেকে বেরিয়ে যেতে পারবে। নয় বলছে কি অ্যাকসেপ্টিং নিউ মেম্বার, যে 3 জন সদস্য রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো, তাদের যদি সম্মতি থাকে তাহলে তারা নতুন কোনো সদস্যকে নিজেদের এই আঞ্চলিক জোটের অন্তর্ভুক্ত করতে পারবে। এরপরে হচ্ছে গভর্নমেন্ট পারচেস মানে সরকারি ক্রয়। এই চুক্তির আরেকটি বিষয় ছিল যে প্রত্যেকটি সদস্য দেশের সরকার যে ক্রয় করে, সরকারি যে ক্রয়, সেই ক্রয়টা প্রত্যেকটা দেশের ক্ষেত্রে 10 বছর পর্যন্ত, মানে যে কোনো প্রতিষ্ঠানের ক্ষেত্রে তারা কিন্তু ক্রয় করার সুবিধাটা প্রদান করবে। অর্থাৎ
কানাডার সরকার যদি চায় যে আমেরিকার কোনো প্রতিষ্ঠান থেকে পণ্য কিনবে, তাহলে সেটা তারা বিনা শুল্কে বিনা বাধায় কিনতে পারবে। আবার যদি মেক্সিকো যায় কানাডা থেকে কিনতে, সেটাও পারবে। কানাডা বা আমেরিকা যদি মেক্সিকো থেকে কিনতে চায়, সেটাও পারবে। মানে অর্থাৎ সরকারি ক্রয়ের ক্ষেত্রে 10 বছর পর্যন্ত বিনা বাধায় তারা পণ্য ক্রয় করতে পারবে। এরপরে দেখি বলা হয়েছে কি, সেটেলমেন্ট অফ ডিসপিউট, মানে বিরোধ নিষ্পত্তি। যদি পারস্পরিক কোনো বিরোধ সৃষ্টি হয়, তাহলে সেই বিরোধ সৃষ্টি ক্ষেত্রে বিরোধ মীমাংসা করার জন্য কিন্তু আলাদা নিরপেক্ষ মীমাংসাকারীদের প্যানেল তৈরি করা হয়েছে, যে তারাই এই বিরোধের নিষ্পত্তি করিয়ে দিবে। অর্থাৎ পারস্পরিক কোনো বিরোধের ক্ষেত্রে সমাধান হিসেবে কিন্তু অলরেডি সেখানে তারা নিরপেক্ষ মীমাংসাকারীদের একটি প্যানেলও মানে সৃষ্টি হবে, এই মর্মে বিধান রেখেছে। তো এরপরে দেখি লাস্ট কি লিখেছে, রি-ইম্পোজিং অফ ট্যারিফ, মানে পুনরায় শুল্ক বসানো বা শুল্ক দাবি। এর কারণ হচ্ছে যে কোনো দেশের যদি আমদানির পরিমাণ এত বেশি হয়ে যায় যে তাদের দেশীয় শিল্পগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেক্ষেত্রে ওই দেশ কোনো শুল্ক বসাতে পারবে আমদানির উপর, যাতে তার দেশীয় শিল্পকে রক্ষা করতে পারে। এটাও এই চুক্তির একটি অংশ। এছাড়াও কিন্তু এই চুক্তির আরও কিছু বিষয় আছে, যেমন খাদ্যপণ্যের ক্ষেত্রে বা বিশেষ করে কৃষি পণ্য, যেটা কৃষি পণ্যের ক্ষেত্রে কিন্তু 15 বছর পর থেকে সেটা শুল্কমুক্ত সুবিধা পাবে, তার আগে নয়। কারণ এক্ষেত্রে একটা বিষয় আছে যে যুক্তরাষ্ট্র চিনি শিল্প প্লাস আরও কিছু শিল্প আছে যেটা আমদানি কোটা দ্বারা সংরক্ষিত, সেক্ষেত্রে কিন্তু ভর্তুকি প্রদান করে। তো এইগুলোর ক্ষেত্রে সাধারণত মানে যেহেতু বিধিনিষেধ রয়েছে, তাই ওখানে বলা হয়েছে যে 15 বছর পর থেকে কৃষিজাত পণ্য আমদানি মানে শুল্ক ব্যতীত বা শুল্ক ছাড়া প্রবেশ করতে পারবে সদস্য দেশগুলোর মধ্যে। আরেকটি বিষয় হচ্ছে, যেমন মেক্সিকো যেমন বস্ত্র উৎপাদন করে, আমেরিকা যানবাহন উৎপাদন করে। তো এই যে বিষয়গুলো মানে বস্ত্র যানবাহন, এগুলো 10 বছর পর্যন্ত চুক্তি স্বাক্ষরিত হওয়ার 10 বছর পর্যন্ত কিন্তু বিনা শুল্কে প্রবেশ করতে পারবে। আরেকটি বিষয় যেটি আমি এখানে তোমাদেরকে বলা মানে স্পেসিফিক্যালি বলিনি, সেটা হচ্ছে যে মেক্সিকোর যে খনিজ তেল রেলওয়ে সেবা রয়েছে এবং আমেরিকার যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে বেতার এবং বিমান সংস্থা রয়েছে, সেই সাথে কানাডার যে সংস্কৃতি রয়েছে, এগুলো তারা স্ব ক্ষেত্রে সংরক্ষণ করতে পারবে। অর্থাৎ যে ইন্টেলেকচুয়াল যে প্রপার্টি তোমাদেরকে পড়াচ্ছিলাম, সেক্ষেত্রে এটাও আসবে। তো এছাড়া আরও কিছু সাধারণ বিষয় ছিল যেগুলো এটার মানে এই চুক্তির অন্তর্ভুক্ত ছিল। তো এই যে নাফটা চুক্তিটাকে বিশ্লেষণ করলে আমরা কি পাচ্ছি, নাফটা চুক্তিটাকে যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের সুবিধা 3টি সদস্য দেশই কিন্তু ভোগ করছে, অর্থাৎ শুল্কমুক্ত বাণিজ্যে বাধা অপসারণ ক্ষেত্র। তাছাড়া আরও একটি বিষয় আছে, সেটা হচ্ছে যেমন মেক্সিকোর বাজারটা কিন্তু অনগ্রসর, মানে মেক্সিকোর যে অর্থনীতি সেটা কিন্তু অনগ্রসর। এই অনগ্রসর অর্থনীতিতে তারা কিন্তু এই বাণিজ্য জোটের সাথে অন্তর্ভুক্ত হয়ে আরও কিছু সুবিধা ভোগ করছে। ফলে তাদের যে সস্তা শ্রমের মাধ্যমে উৎপাদিত পণ্য কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডা স্বল্প মূল্যে ক্রয় করতে পারছে এবং তাদের ভোক্তারা কিন্তু কম মূল্যে এই প্রোডাক্টগুলোকে ইউজ করতে পারছে। আর যদি আমরা একটু নেগেটিভ দিকটা দেখি, নেগেটিভ দিক যদি আমরা দেখি, তাহলে দেখবে যে এই নাফটাতে স্বাক্ষর করার পরে কিন্তু মেক্সিকোর যে অর্থনীতি সেটা কিন্তু একটা অস্থিতিশীল পরিস্থিতিতে চলে গিয়েছিল। পরবর্তীতে সেটা আস্তে আস্তে স্বাভাবিক হয়েছে এবং আমরা যদি এখনো এই 3 দেশের দিকে তাকাই, তাহলে দেখবে যে যুক্তরাষ্ট্র এবং কানাডার অর্থনীতি যতটা উন্নত, মেক্সিকোর অর্থনীতি কিন্তু এখনো ততটা উন্নত নয়। যদিও চুক্তি অনুযায়ী তাদের মানে মেক্সিকোর যে বিনিয়োগ বাজার, সেখানে আমেরিকা এবং কানাডার বিনিয়োগকারীগণ বিনিয়োগ করতে পারবে, কিন্তু তথাপি তাদের সেই অর্থনীতিটা কিন্তু সেভাবে উন্নত হয়নি যতটা উন্নত মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডার অর্থনীতি। এই যে বিষয়টা, এটা কিন্তু আসলেই একটা ভেবে দেখার মতো বিষয় যে একই রকম সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও কিন্তু সবগুলো দেশ সমানভাবে অর্থনীতিতে উন্নতি লাভ করেনি। তারপরেও আমি বলবো যে নাফটা চুক্তির কারণে এই মানে 3টা দেশের যে বৃহৎ অর্থনীতি সেটা কিন্তু
সফল হয়েছে এবং তাদের যে ব্যক্তিগত যে ব্যবসা বাণিজ্য, আমদানি রপ্তানি বাণিজ্য ছিল, সেটা কিন্তু তাদেরকে অনেক ক্ষেত্রেই সফলতা দান করেছে। বিশেষ করে অন্যান্য যে দেশগুলোর সাথে মার্কিন যুক্তরাষ্ট্র বা কানাডার যে ব্যবসায়িক ক্ষেত্র ছিল, সেগুলোকে অনেক ক্ষেত্রেই রহিত করেছে এবং সেই ব্যবসাগুলো কিন্তু তারা মেক্সিকোকে দিয়েছে। তাই অন্যান্য দেশগুলোর জন্য হয়তো এই নাফটা চুক্তি অতটা গ্রহণযোগ্য ছিল না, কিন্তু এই 3টি দেশের মধ্যে নাফটা চুক্তিটি অবশ্যই সফল একটি চুক্তি, এটি কিন্তু বলা যায়। তো এখন আমরা আবার পড়ব সেন্ট্রাল আমেরিকা ডোমিনিকান রিপাবলিক ফ্রি ট্রেড এগ্রিমেন্ট, অর্থাৎ কাফটা বা CAFTA। তো এই যে কাফটা, সেন্ট্রাল আমেরিকা বলতে কিন্তু এখানে মধ্য আমেরিকাকে বোঝাচ্ছে, অর্থাৎ দক্ষিণ আমেরিকা এবং উত্তর আমেরিকার মাঝখানে যে দেশগুলো রয়েছে, সেই দেশগুলোকে মূলত মধ্য আমেরিকা বলা হয়। সেখান থেকে 7টি দেশ, উত্তর আমেরিকাতে মোটামুটি দেশ আছে 11টি, তার মধ্যে 7টি দেশ নিয়ে কিন্তু এই সেন্ট্রাল আমেরিকা ডোমিনিকান রিপাবলিক ফ্রি ট্রেড এগ্রিমেন্ট অর্থাৎ কাফটাটি সৃষ্টি হয়েছে। তো আমেরিকা কিন্তু ওই যে ক্যারিবীয় বেসিন নিয়ে একটি বাণিজ্য চুক্তির চিন্তাভাবনা করছিল, সেই বাণিজ্য চুক্তির চিন্তাভাবনা থেকেই মূলত এই কাফটা বা CAFTA এর উৎপত্তি হয়েছে। এই কাফটার মাধ্যমে প্রথমবার মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ছোট ছোট অর্থনীতির দেশগুলোর মধ্যে বহুপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়। সাধারণত দেখা যায় যে মধ্য আমেরিকা নয়, দক্ষিণ আমেরিকায় যে দেশগুলো রয়েছে, যেমন ব্রাজিল, আর্জেন্টিনা বা আরও যে দেশগুলো রয়েছে, তাদের অর্থনীতির সমান হয়ে গিয়েছিল প্রায় এই যে চুক্তিটি বা কাফটার যে আঞ্চলিক জোটভুক্ত দেশগুলোর মধ্যে যে অর্থনৈতিক চুক্তিটি হয়েছিল, সেই চুক্তির কারণে যে অর্থনৈতিক ব্যবস্থার উদ্ভব হয়েছিল সেটি, আর ব্রাজিল এবং আর্জেন্টিনা এইসব দেশের যে অর্থনীতি তার সমান প্রায় হয়ে গিয়েছিল। তো এই যে কাফটা সম্পর্কে আমরা পড়ছি, এই সেন্ট্রাল আমেরিকা ডোমিনিকান রিপাবলিক ফ্রি ট্রেড এগ্রিমেন্টের সদস্য মোট 7টি। তাদের মধ্যে প্রথম হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, এছাড়া রয়েছে কোস্টারিকা, এল সালভাদর, নিকারাগুয়া, হন্ডুরাস, তারপরে হচ্ছে গুয়েতেমালা, আর হচ্ছে ডোমিনিকান রিপাবলিক। তো এই 7টি দেশ নিয়ে মূলত কাফটা গঠিত হয়েছে। আর কাফটার ক্ষেত্রে যদি আমরা এর প্রোস অ্যান্ড কনস চিন্তা করতে যাই, তাহলে কিন্তু আমরা কি দেখব যে এটি আসলে মূলত গঠিত হয়েছে 2004 সালের 1 জানুয়ারি থেকে। তো তার পরবর্তী যে 15 বছরের সময়, এই 15 বছর সময়ের মধ্যে আমরা যদি একটু দেখি, দেখা যাবে যে কি যে প্রথমে আমি নিকারাগুয়াকে ধরবো। নিকারাগুয়ার যে অর্থনীতি ছিল, সেই অর্থনীতি কিন্তু মূলত বস্ত্র নির্ভর ছিল, বস্ত্র এবং কৃষি পণ্য নির্ভর ছিল। তো এই যে বস্ত্র এবং কৃষি পণ্য, তার প্রায় 50% কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে তারা রপ্তানি করত। তো ফলে তাদের যে অর্থনীতির প্রবৃদ্ধি এই চুক্তির ফলে প্রায় 4.9% বৃদ্ধি পেয়েছিল। আবার আমরা যদি ইয়ের দিকে তাকাই, কোস্টারিকার দিকে তাকাই, তাহলে তাদের যে অর্থনীতি সেটা ছিল মূলত বীমা, টেলিযোগাযোগ ইত্যাদি ক্ষেত্র দ্বারা তাদের অর্থনীতিটা স্ট্রং ছিল। সেখানে কিন্তু এই চুক্তির কারণে যখন বেসরকারীকরণ করে, তখন তাদের যে প্রবৃদ্ধি সেটা কিন্তু 3.2% থেকে 3.6% পর্যন্ত বৃদ্ধি পেয়েছিল। তো কোস্টারিকাতে কিন্তু এই চুক্তিতে ঢুকবে কিনা সেজন্য গণভোটেরও আয়োজন করা হয়েছিল। সেখানে প্রায় 53% লোকের সম্মতিতেই তারা এই চুক্তিতে অন্তর্ভুক্ত হয়েছিল এবং এই চুক্তির শর্তা অনুযায়ী তারা তাদের যে বীমা, টেলিযোগাযোগ খাতকে বেসরকারীকরণ করেছিল, যার কারণে কিন্তু যেমন কর্মসংস্থানের সৃষ্টি হয়েছিল, তেমনি তাদের অর্থনৈতিক প্রবৃদ্ধিও বেড়েছিল। তো এটা ছিল। আর ডোমিনিকান রিপাবলিকের কথা যদি ধরি, ডোমিনিকান রিপাবলিকের যে পণ্যের অর্ধেক, তারা যে রপ্তানি করতো তার অর্ধেক পণ্য তারা মার্কিন যুক্তরাষ্ট্রে রপ্তানি করতো। তো সেই পণ্যটা মূলত খাদ্য জাতীয় পণ্য ছিল, যেমন ফল, কফি, এছাড়া অন্যান্য আরও যে পণ্য ছিল সেগুলো তারা আমেরিকা রপ্তানি করতো। এবং পর্যটনও কিন্তু তাদের একটি অন্যতম শিল্প ছিল এই চুক্তির আওতায়। এবং তারাও কিন্তু বেশ প্রায় 7% পর্যন্ত তারা তাদের প্রবৃদ্ধিকে বৃদ্ধি করতে পেরেছিল।
এখন এটা তো গেল তাদের এই তিনটি দেশের সুবিধা, মানে এই তিনটি দেশ এই অর্থনৈতিক জোটের অন্তর্ভুক্ত হয়ে সুবিধা লাভ করেছিল। অপরদিকে যদি আমরা তাকাই যে আরো তিনটি দেশ যেমন এল সালভাদর, হন্ডুরাস, গুয়েতেমালা, তারা কিন্তু সেভাবে এই চুক্তি থেকে লাভবান হতে পারেনি। কারণ দেখো, আমি যদি বলি হন্ডুরাসের কথা, হন্ডুরাসকে আমরা কিন্তু চিনি ফুটবল খেলা দিয়ে, বিশেষ করে বাঙালিরা খুব সাপোর্ট দিয়েছিল। তো এই যে হন্ডুরাস, এটা কিন্তু খুব ছোট একটা দেশ, এবং তাদের যে খাদ্যপণ্য বা কৃষিজাত পণ্য তারা কিন্তু বেশ উদ্বৃত্ত থাকতো সবসময়, মানে তাদের কৃষিপণ্য সবসময় উদ্বৃত্ত পরিমাণে থাকতো। কিন্তু দেখা গেল এই চুক্তিতে অন্তর্ভুক্ত হওয়ার পরে তাদের কি হলো, তাদের যে কৃষিপণ্য কয়েক বছর পরে সেটা ঘাটতিতে পরিণত হলো। এর কারণ কি ছিল? এর কারণ ছিল যে যারা কৃষিকাজ করতেন তারা এই যে চুক্তির কারণে আমেরিকা কর্তৃক প্রতিষ্ঠিত বিভিন্ন ধরনের পোশাক কারখানা বলো বা ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো সেখানে শ্রমিক হিসেবে কাজে লেগে গেল। তারা যে তাদের কৃষিকাজটা সেটাকে ছেড়ে দিল। কিন্তু সব সময় দেখা গেল যে পরিস্থিতি কিন্তু একরকম থাকে না। তো পরবর্তীতে দেখা গেছে যে মার্কিন যুক্তরাষ্ট্র অন্যান্য এলাকায়, বিশেষ করে এই প্রশান্ত মহাসাগরীয় এলাকাগুলোতে তাদের অনেক ব্যবসা বাণিজ্য বা পোশাক কারখানাগুলোকে মানে সরিয়ে দিল। ফলে ওইখানে যে লোকগুলো প্রথমে কৃষিকাজ করতো তারপরে শ্রমিক হয়ে গেছিল, পরে তারা কি হলো, বেকারে পরিণত হলো। ফলে তারা কিন্তু সত্যিকার অর্থে এই চুক্তি থেকে খুব বেশি লাভবান হতে পারেনি। তো যেটা বলছিল যে এই চুক্তিটি হওয়ার ফলে মেক্সিকোতে যেমন অর্থনীতিতে স্থিতিশীলতা দেখা গিয়েছিল, ঠিক তেমন মানে একটা হ্যাজার্ড কিন্তু এই দেশগুলোর অর্থনীতিতেও দেখা গিয়েছিল এই চুক্তিতে অন্তর্ভুক্ত হওয়ার পরে। এখন আমরা যদি আমেরিকার দিক থেকে দেখি যে আমেরিকা কি পেল, প্রথমে যেটা ছিল যে মানে তাদের যে শুল্ক মুক্ততা বা শুল্ক মুক্ত যে ব্যবসায় পরিবেশ সেটা সৃষ্টি করা। দেখো, আমি যেটা বলছিলাম যে আমেরিকার একটি চিন্তা ছিল যেটা বা প্রজেক্ট ছিল যে ক্যারিবীয় বেসিন বিজনেস বা ট্যাক্স অ্যান্ড ট্যারিফ অ্যাক্ট 2008, সেটা শেষ হওয়ার পূর্বেই কিন্তু তারা এই চুক্তির মাধ্যমে শুল্কমুক্ত বাজারে প্রবেশ করলো। আবার শুধু তারা না, ওই বাকি 6টি দেশও তো শুল্কমুক্ত বাজারে প্রবেশ করেছে। এখানে একটি দেখার মতো বিষয় হচ্ছে যে এটা এই শুল্কমুক্ততা ক্ষেত্রে আমেরিকা কিন্তু যে 15 বছর পর্যন্ত, যেটা আমি নাফটাতে বলছি যে তারা কৃষি পণ্যের ক্ষেত্রে কিন্তু 15 বছর পর হতে তারা শুল্কমুক্ত প্রবেশাধিকার দিবে। এটা তাদের যেহেতু তাদের যে পণ্য আমদানি আইন রয়েছে সেখানে কোটা ধারা সংরক্ষণ করা হয়েছে, তাই তারা চাইলেও কিন্তু তার আগে শুল্কমুক্ত প্রবেশ দিতে পারবে না, প্রবেশাধিকার দিতে পারবে না। কিন্তু তারা অন্যের দেশে তো যেতেই পারে, তাই না, শুল্কমুক্ত প্রবেশ নিয়ে খাদ্যপণ্য নিয়ে। তো এই কাজটাই কিন্তু আমেরিকা করেছিল যে তারা তাদের যে উৎপাদিত পণ্য আছে সেটা এই মধ্য আমেরিকার দেশগুলোতে শুল্কমুক্ত প্রবেশে সুযোগ নিয়ে তারা সেখানে কিন্তু এই খাবারগুলোকে বা খাদ্যপণ্য কৃষি পণ্যকে পৌঁছে দিয়েছিল। অথচ তার দেশে যেহেতু এটা আইন দ্বারা মানে রহিত করা হয়েছে, তাই তার দেশে কিন্তু 15 বছর পর্যন্ত সুযোগটা ছিল না। এরপরে হচ্ছে যে আরেকটি বিষয় যে তারা যে শ্রম বিবর্তন, মানে এই চুক্তির মাধ্যমে তারা একটা শ্রম নীতিমালা তৈরি করে দিয়েছিল, এবং ওই নীতিমালার অধীনে গিয়ে এই যে 6টি দেশ, এগুলো তো দরিদ্রতম দেশ, এখানে মানুষ তাদের মৌলিক অধিকারটাকেই সাধারণত মানে নিজের করে পেতে পারে না, মৌলিক অধিকারটাকেই তারা ভোগ করতে পারে না। তাই এখানে যখন তারা তাদের মৌলিক অধিকারের জন্য কোনো ধরনের আন্দোলন করে বা বিভিন্ন ধরনের শ্রমিক ইউনিয়ন গঠন করে, সেক্ষেত্রে এই শ্রমিকদেরকে যদি মানে নিয়ন্ত্রণ করা না হয় বা কোনো শ্রম আইনের যদি ব্যত্যয় ঘটে, তাহলে সংশ্লিষ্ট সদস্য দেশকে মানে 15 মিলিয়ন করে ডলার জরিমানা করা হয়। তাই এই দেশগুলো এই জরিমানার হাত থেকে বাঁচার জন্য বিভিন্ন ধরনের ট্রেড ইউনিয়নের বা শ্রমিক ইউনিয়নের যে শ্রমিকরা রয়েছে তাদেরকে হয়রানি বহিষ্কার করা, এটা কিন্তু নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল। মানে এখন দেখা গেছে যে তাদের দেশের শ্রম নীতিমালা কেমন হবে সেটাও কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রই ঠিক করে দিচ্ছে, এবং এই দেশগুলো কিন্তু সেখানে সাপোর্টও দিচ্ছে, যেহেতু তারা ভাবছে যে তারা এখান থেকে বড় ধরনের সুবিধা পাচ্ছে। তো এই যে এই বিষয়গুলো কারণে কিন্তু কাফটা বা CAFTA কিন্তু একটা সফল
যে অর্থনৈতিক জোট সেটা হিসেবে গড়ে উঠতে পারেনি। আমরা নাফটা বা ইউরোপীয় ইউনিয়নের ক্ষেত্রে বা আসিয়ানের ক্ষেত্রে যতটা বলবো যেটা যতটা সফল, এই CAFTA কিন্তু ততটা সফল নয়। কারণ এখানে প্রত্যেকটা দেশ কিন্তু সমানভাবে উন্নতি করেনি। কিছু দেশ করেছে, অবশ্যই তাদের প্রবৃদ্ধি বৃদ্ধি পেয়েছে, আবার কিছু দেশ কিন্তু তাদের প্রবৃদ্ধি হারিয়েছে। এবং এর কারণে কিন্তু একটা বিষয় হয়েছে, দেখো আমরা খবরে কিছুদিন আগেও দেখেছি করোনা পূর্বকালীন সময়ে যে এল সালভাদর, হন্ডুরাস বা এই মধ্য আমেরিকার দেশের জনগণরা কিন্তু লাইন দিয়ে মেক্সিকো সীমান্ত দিয়ে আমেরিকাতে প্রবেশ করতে চাচ্ছিল, যার কারণে ট্রাম্প কিন্তু মানে মেক্সিকো সীমান্তে কিন্তু বর্ডার তৈরি করেছে। তো এই যে লোকগুলো নিজের দেশ ছেড়ে কেন আমেরিকার দিকে যাচ্ছিল, এর অন্যতম কারণ ছিল তাদের মানে এই যে হন্ডুরাস, গুয়েতেমালা, এল সালভাদর, এই দেশগুলোর যে অর্থনৈতিক ব্যবস্থা সেটা কিন্তু এই চুক্তির কারণে হোক বা অন্যান্য প্রাকৃতিকগত কারণে হোক, যেভাবে হোক সেভাবে উন্নতি করতে পারছিল না। মানুষ এই অস্থিতিশীল অর্থনীতির কারণে নেশা দ্রব্যের দিকে এগিয়ে যাচ্ছিল, ফলে নেশা বাণিজ্য কিন্তু এক্ষেত্রে উন্নতি লাভ করছিল। নেশা জাতীয় দ্রব্য উৎপাদনে কিন্তু এই দেশগুলো এগিয়ে যাচ্ছিল, যার কারণে দেখা গেছে যে অনেক লোক অভিবাসন প্রত্যাশী হয়ে তারা আমেরিকা অভিমুখে যাত্রা করছে এবং শিশুদের সহ তারা যাত্রা করছে। তোমরা জানো যে অনেক বাচ্চা এই কারণে মারাও গেছে, অনেক ফ্যামিলি অনেক ক্ষতির মুখে পড়েছে, মা বাবা থেকে বাচ্চাকে আলাদা করে দেওয়া হচ্ছে। তো এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু হয়তো এই কাফটা চুক্তির কারণেই হয়নি, কিন্তু এখানে একটি নিয়ামক হিসেবে কাফটা চুক্তিও কাজ করেছে। তো এই ছিল আজকে তোমাদের সাথে আমার ক্লাস। নেক্সট ক্লাস পর্যন্ত তোমরা প্রত্যেকেই ভালো থাকবে, সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। তোমাদের সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ।